শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিনান্স ব্যাংকিং ও বিমার তৃতীয় পত্রের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আমি বলেছিলাম যে আপনাদের আজকে থেকে ফার্স্ট পেপার আলোচনা শুরু হবে, তবে সেকেন্ড পেপারের আমি ব্যাংক হিসাবের একটা লেকচার গতদিন নিয়েছি। তো এই চ্যাপ্টারটি আজকে শেষ করে দিয়ে পরের লেকচার থেকে আমরা ফার্স্ট পেপারের অর্থের সময় মূল্য থেকে আমাদের আলোচনাটা শুরু করব, যেখানে আমরা ফার্স্ট ইয়ারের যে লেকচারগুলো আমি দিচ্ছি সেই লেকচারগুলোই আপনাদেরকে পুনরায় আপলোড দিব, যাতে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে, যেটা ব্যাচ আইসিটি ব্যাচ 4 যেটা, সেখান থেকে আপনারা সেগুলা দেখে নিতে পারেন এবং আপনাদের ফার্স্ট পেপার রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে পারেন। এবং ম্যানেজমেন্টের আজকে থেকেই আপনাদের ফার্স্ট ইয়ারের ক্লাস ব্যবসায় সংগঠন বা কোম্পানি সংগঠন আমরা আলোচনা শুরু করেছি। আজকের লেকচারে আপনারা পাবেন যেখানে আমরা ফার্স্ট পেপারের কোম্পানি সংগঠন ম্যানেজমেন্টে আলোচনা হচ্ছে, আর ফিনান্সেরটা আগামীকাল থেকে আলোচনা শুরু হবে। আজকে আমি ব্যাংক হিসাব চ্যাপ্টারটা যতটুকু বাকি আছে সেটা শেষ করে দিতে চাই। তো আমরা যেটুকু বাকি আছে অর্থাৎ দ্বিতীয় অংশে আমি বাকিটুকু আলোচনা করব, যেহেতু অল্প আইটেম। তো আমরা আজকে আলোচনা করব ব্যাংক হিসাব কিভাবে পরিচালনা করতে হয়। আমরা অনেকেই হয়তো জানি কিভাবে একটা ব্যাংক হিসাব পরিচালিত হয়। তারপর আমরা গতকালকে দেখেছিলাম ব্যাংক হিসাব খোলার পদ্ধতি। আজকে দেখব ব্যাংক হিসাব যদি আমি বন্ধ করে দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে। এরপর ব্যাংক হিসাবের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের ব্যাংক হিসাব নিয়ে আলোচনা হবে। তারপর আমরা সঠিক ব্যাংক হিসাব কিভাবে নির্বাচন করব, একটা পার্সন আমার জন্য কোনটা ভালো সেটা আমরা দেখব। তো প্রথমে আসলো আমরা ব্যাংক হিসাব পরিচালনা। তো ব্যাংকে আমরা মূলত দুইটা কাজ করতে পারি বা করি সাধারণত সবাই। এক হচ্ছে ব্যাংকে টাকা জমা দেই অথবা ব্যাংক থেকে টাকা উঠাই। তো এখানে আমরা ব্যাংকে জমা দেওয়ার পদ্ধতি কি। তো প্রথমে আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর হিসাবে টাকা জমা দেওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট রসিদ থাকে, অর্থাৎ জমার বই বা জমা রসিদ। আমানতকারী সেই রসিদের মাধ্যমে সে নগদ টাকা, আমরা নগদ টাকা ছাড়াও বিভিন্ন চেক, হুন্ডি, বিনিময় বিলের মাধ্যমেও টাকা জমা দিতে পারবো। তো সাধারণত একটা স্লিপে দুইটা অংশে থাকে, প্রতিটা অংশে আমরা মোটামুটি একই জিনিসের তথ্য লিখি। যেমন তথ্যগুলো হচ্ছে যে জমা দিবে তার নাম, যে অ্যাকাউন্টে জমা হবে সেই অ্যাকাউন্ট নাম্বার, তারিখ, টাকার পরিমাণ এবং নগদ টাকার ক্ষেত্রে আমরা কত টাকার নোট কয়টা ব্যবহার করছি। 1000 টাকার নোট হলে কয় পিস 1000 টাকার নোট আছে, 500 টাকার কয়টা নোট আছে, 100 টাকার কয়টা নোট, এগুলা জিনিস এখানে আমরা লিপিবদ্ধ করব। তো এখানে একটা নমুনা দেখেন, এখানে একটা ডাচ বাংলা ব্যাংকের। তো কোন ব্রাঞ্চে দিচ্ছে, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, যদি কোম্পানি হয় কোম্পানির নাম, অ্যাকাউন্ট নেম, এই যে নাম্বার, তারিখ তারিখ এবং ক্যাশ ডিপোজিট, এই যে এখানে টাকা, এবং এই যে এখানে দেখে 1000 টাকার কয়টা নোট, এখানে সিলের জন্য দেখা যাচ্ছে না, এই যে 1000 টাকার কয়টা নোট জমা হয়েছে এগুলো সব এখানে লিখবে। তারপরে যে ডিপোজিটার যে জমা দিচ্ছে তার নাম, ফোন নাম্বার, তার সাথে সম্পর্ক, যদি নিজে হয় তাহলে সেলস লিখলেই হবে নিজের অ্যাকাউন্ট হলে, আর এই অঙ্কে এবং কথায়। তো এই হইলো একটা ডিপোজিট স্লিপের নমুনা। এখন বর্তমানে দুইটা পার্ট হয় অনেক, এখন এটা কার্বন কপি দিয়ে ইউজ হয়, যে উপরের পার্টে লিখলে নিচের পার্টটা অটো ফিল আপ হয়ে যায় কার্বন কপির। তো এইভাবে আমরা ডিপোজিট করতে পারি। এরপর আসলে আমরা টাকা উঠাবো কিভাবে। তো আমরা তিনটা অ্যাকাউন্টে টাকা উঠানোর থাকে। চলতি হিসাবে আমরা বলছি যতবার খুশি আমরা উত্তোলন করতে পারি। তো সাধারণত চলতি হিসাবে 10 পাতা, 25 পাতা বা 50 পাতার চেক বই দেওয়া হয়। প্রতিটা চেক বইয়ের জন্য একটা টাকা দিতে হয়। যদি আমি 50 পাতার নিই তাহলে বেশি টাকা চাবে, 25 পাতার নিলে কম টাকা, 10 পাতার হইলে আরো কম টাকা। তো যে কয় পাতা চাবে সেই কয় পাতার চেক বই দিবে, অথবা ব্যাংকের একটা ডিফল্ট থাকেই যে এই কয়টা দেওয়া হবে, ব্যাংক অনুযায়ী ভিন্ন হয়, যে 25টা দেওয়া হয় তারা সবসময় 25টাই দেয়। তো এটা, অথবা আপনি যদি এক্সট্রা চান যে না আমি 25টা না আমাকে 50টা দেয়, তখন ওরা বাড়ায় দিবে। তারপর সঞ্চয় হিসাব, চেক সমেত সঞ্চয় হিসাবের থেকে চেকের মাধ্যমে ও চেকবিহীন সঞ্চয় হিসাব থেকে
অর্থ উত্তোলন নির্ধারিত রসিদের মাধ্যমে সপ্তাহে মাত্র 2 বার উত্তোলন করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 2 বার উঠাইতে পারি। সঞ্চয় হিসাবে আমরা কার্ড দিয়েও উঠাইতে পারি, যেটা ডেবিট কার্ড দিয়েও আমরা টাকা উঠাইতে পারি। এবং স্থায়ী হিসাবে আমরা সাধারণত মেয়াদ শেষ না হলে অর্থ উত্তোলন করি না, তবে জরুরি প্রয়োজনে যদি আমরা উত্তোলন করতে হয় সেক্ষেত্রে আমাদের একটা বিশেষ ব্যবস্থায় সেটা উত্তোলন করতে হয়। তবে এইখানে আমরা যদি মেয়াদ পূর্তির আগে টাকা উঠাই তাহলে আমরা সুদ পাওয়া যায় না, বা পেলেও খুব কম পাবো। যদি আমার সুদের হার থাকে 5%, আমাকে দিবে 1%, বা এইভাবে দিবে, বা দিবেও না, অনেক ব্যাংক দেয়ও না। যদি আমি আগে উঠাই ফেলি মেইন টাকাটা শুধু দিয়ে দিবে। তো এই হলো ব্যাংক থেকে অর্থ উত্তোলনের নিয়ম। তো এই যে একটা চেকের নমুনা, কাকে দিবে চেকটা, নাম, কত টাকা, এবং অবশ্যই এখানে সিগনেচার মিলতেই হবে। এই যে দেখেন, যে দিচ্ছে তার নাম অটোমেটিক এখন কম্পিউটারের মাধ্যমে লেখা থাকে। এই MICR চেকের একটা কোড নাম্বার, এটা সেটা একটা ইসলামী ব্যাংকের চেক। তো এইভাবে আমরা টাকা উঠাই। তো এখন আমরা হিসাব বন্ধ করব। কিভাবে বন্ধ করতে হয়? তো আমরা বিভিন্ন কারণে চেকের হিসাব বন্ধ যদি করতে হয়, আমাদেরকে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার যে থাকে তার বরাবর একটা আবেদনপত্র লিখতে হয় যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেব। সেই ক্ষেত্রে আমার যদি কোনো পাস বই থাকে সেটা দিতে হবে, অব্যবহৃত চেক থাকলে সেগুলা ফেরত দিয়ে দিতে হবে। এবং আমার যদি কোনো ঋণ, ব্যাংকের সাথে কোনো ঋণ, মানে ব্যাংক আমার কাছে কিছু না পায়, অর্থাৎ ঋণ না থাকে ব্যাংক থেকে, তাহলে ব্যাংক আমাকে অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, কোনো সমস্যা হবে না। আর ব্যাংক একই সাথে আমানতকারীর হিসাবে যখন বন্ধ হবে তখন খতিয়ান পৃষ্ঠায় হিসাব বন্ধ কথাটি লিখে দিবে বা রাখা হয়, যাতে বোঝা যায় যে এই হিসাবটা বন্ধ হয়ে গেছে। তো বিভিন্ন কারণে বন্ধ হয়, আমি নিজে স্বেচ্ছায় বন্ধ করতে পারি। এছাড়া যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, কেউ যদি দেউলিয়া হয়ে যায় বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, কোনো হিসাবের নোটিশ বন্ধ দিল, যে আমি বললাম যে আমার এই অ্যাকাউন্টে কোনো নিরাপত্তার প্রবলেম হচ্ছে, তখন আমি একটা নোটিশ দিতে পারি। কোনো তৃতীয় ব্যক্তির নিকটে হিসাবে হস্তান্তর করলে আমি তৃতীয় ব্যক্তি কারো কাছে কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করেও অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি। অথবা যদি আদালত থেকে বলে, পুলিশি কোনো ঝামেলা থাকে, এই কারণে আমরা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা একটা অ্যাকাউন্ট বন্ধ করতে পারি। সোজা কথায় আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যাব, সে আমাকে বলে দিবে কি করতে হবে, সে অনুযায়ী আমার নিজের ইচ্ছায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে। আর যদি এই ধরনের, এই যে নিচের যে কারণগুলো লাল মার্ক করা সেগুলো হয়, তাহলে সেটা আমার ইচ্ছায় না, এই কারণগুলোর জন্য বন্ধ হয়ে যাবে। তো এখন আসি আমরা ব্যাংক হিসাবের প্রকার। তো মূলত আমরা ব্যাংক হিসাবকে 3 ভাগে ভাগ করছি: সঞ্চয়ী, চলতি ও স্থায়ী। তো এখানে আরো কিছু এক্সট্রা আছে। তো সঞ্চয় হিসাবে আমরা যতবার ইচ্ছা জমা দিতে পারবো, সপ্তাহে 2 বারের বেশি উঠানো যাবে না। তবে এখন কিছু কিছু ব্যাংকে যতবার ইচ্ছা উঠানো যায়, সুযোগ দেয়, এবং এখানে সুদ দেওয়া হয়। তো সাধারণত সঞ্চয় হিসাবকে আমরা 2 ভাগে ভাগ করি। প্রথমে একটা হলো সাধারণ সঞ্চয় হিসাব, আর একটা বিশেষ কিছু, অর্থাৎ স্পেশাল পারপাস কিছু যদি থাকে সেটা। তো সাধারণ সঞ্চয় হিসাব বলতে আমার সঞ্চয়কৃত অর্থ যেখানে জমা রাখা হয়, এই হিসাবে সাধারণত 100 টাকা দিয়ে আমরা খুলতে পারি। তবে ব্যাংক ভেদে 100, 500, 1000ও অনেক সময় হয়। এ হলো আমাদের সাধারণ নর্মালি যেটা আমরা অ্যাকাউন্ট খুলি। এবং বিশেষ সঞ্চয় হিসাব, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য বা বিশেষ কাজের জন্য যে হিসাবগুলো খোলা হয়, যেমন গৃহ সঞ্চয় হিসাব, অর্থাৎ গৃহে অর্থ সঞ্চয় করে যে সঞ্চয় হিসাবের মাধ্যমে ব্যাংকে আমানত রাখা হয় তাকে গৃহ সঞ্চয়। আমার ঘরের টাকা বা গৃহিণীদের জন্য, হাউস ওয়াইফদের জন্য এটা হোম সেভিংস অ্যাকাউন্ট থাকে। স্কুল সঞ্চয় হিসাব, যে স্কুলের ছাত্রছাত্রী, ইভেন এই যে, তো আপনারা যারা কলেজ লেভেলে আছেন তাদের জন্য এই স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্কুল সঞ্চয় হিসাব। মহিলা সঞ্চয় হিসাব, এটা সাধারণত মহিলাদের জন্য, হাউস ওয়াইফ বা মহিলা কর্ম, কোনো যারা কাজ করেন, যেমন শ্রমিক, লেবার বা গার্মেন্টস ওয়ার্কার, তাদের জন্য এই অ্যাকাউন্টটা। বীমা সঞ্চয় হিসাব, এখানে আমরা গ্রাহক লাভ ছাড়া বীমা সুবিধা, অর্থাৎ আর্থিক নিরাপত্তা পেয়ে থাকে, তাকে বীমা সঞ্চয় হিসাব বলে। সাধারণত অবসর গ্রহণের পরে এই ধরনের হিসাব খোলা যায় না। অর্থাৎ যে হিসাবে আমি বীমার সুবিধা পাবো সেটা হচ্ছে বীমা সঞ্চয় হিসাব। পেনশন সঞ্চয় হিসাব, তো সঞ্চয় হিসাবের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মাসিক অর্থ জমা করে এবং মেয়াদ শেষে পেনশন সুবিধা পাওয়া যায়, তাকে পেনশন সঞ্চয় হিসাব বলে। অর্থাৎ আমি অনেক দিন ধরে টাকা জমাইতে 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 যে থাকবে, নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আমি অর্থ জমা দিয়ে যাব, এবং মেয়াদ শেষে আমি সেই টাকাটা উঠাইতে পারবো বা পেনশনের সুবিধাটা পাবো। এই হলো মোটামুটি আমাদের
সঞ্চয় হিসাবের আলোচনা। তারপরে চলতি হিসাব। চলতি হিসাবে আমরা বলছি যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবো এবং যতবার ইচ্ছা টাকা উঠাইতে পারবো। এটাও ব্যাংক ভেদে 1,000, 2,000, এমনকি অনেক ক্ষেত্রে 10,000, 50,000 টাকা দিয়েও অ্যাকাউন্ট খুলতে হয়। সাধারণত ব্যবসায়ীদের ক্ষেত্রে এই হিসাবটা বেশি ব্যবহৃত হয়। তো সাধারণ চলতি হিসাব, যে চলতি হিসাব গ্রাহক প্রয়োজন অনুযায়ী অর্থ জমা উত্তোলন করতে পারে তাকে আমরা সাধারণ চলতি হিসাব বলি। আর বিশেষ চলতি হিসাব, যে বিশেষ কোনো উদ্দেশ্যে যে চলতি হিসাব খোলা হয় তাকে বিশেষ চলতি হিসাব বলে। তো এরূপ হিসাব সবসময় অর্থ জমা দিয়ে গেলেও উত্তোলন করার একটা লিমিটেশন থাকে, সবসময় উত্তোলন করা যায় না। বাংলাদেশে এই অ্যাকাউন্টটা খুব কম দেখা যায়। বাংলাদেশে কারেন্ট অ্যাকাউন্ট বলতে আমরা বা চলতি হিসাব বলতে সাধারণ চলতি হিসাবটাই বুঝি। তারপর আসলে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবটা কি? যেটা আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখবো এবং মেয়াদ পূর্তিতে গিয়ে মুনাফা সহ বা সুদ সহ টাকা উঠায় নিয়ে আসবো। তো এটাও দুই প্রকার, সাধারণ স্থায়ী হিসাব। তো সাধারণত 3 মাস থেকে আমরা 10 বছর মেয়াদের জন্য যে হিসাবগুলা হয় তাকে আমরা সাধারণ স্থায়ী আমানত হিসাব বলতে পারি বা স্থায়ী হিসাব বলতে পারি। তারপর মেয়াদ শেষেই কেবলমাত্র আমরা এই অর্থটা উত্তোলন করতে পারি। বিশেষ স্থায়ী হিসাব কি? যে হিসাবে আমরা জমাকৃত অর্থ 7 দিনের জন্য বা বিশেষ নোটিশের মাধ্যমে উত্তোলন করা যায় তাকে বিশেষ স্থায়ী হিসাব বলে। স্থায়ী সময়ের জন্য হিসাব খোলা হলেও এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। অর্থাৎ অনেক দিনের জন্য আমি অ্যাকাউন্ট খুলছি এবং এর কোনো মেয়াদ নেই। আমি নোটিশ দিয়ে 7 দিন, যে আমরা জমাকৃত অর্থ 7 দিনের জন্য বা বিশেষ নোটিশের মাধ্যমে উত্তোলন করা যায়। অর্থাৎ আমি একটা নোটিশ দিতে হবে যে আমি আমার টাকাটা উঠাইতে চাই, তো সেইটা দিলে আমার বিশেষ স্থায়ী হিসাব। এই অ্যাকাউন্টটা আমাদের এখানে খুব একটা দেখা যায় না আমাদের বাংলাদেশে। তো এবার আসলো এই হিসাবগুলা ছাড়াও আরো কিছু হিসাব বর্তমানে আছে, চালু হয়েছে ব্যবসায়ীর সুবিধা বা আমাদের গ্রাহকদের সুবিধার্থে। তো প্রথমে ঋণ, অর্থাৎ আমি যদি ব্যাংকের থেকে ঋণ নিতে চাই তখন ব্যাংক আমাকে হাতে ক্যাশ টাকা দেয় না, বলে অ্যাকাউন্ট খুলতে। তো এটা হচ্ছে ঋণ হিসাব। বৈদেশিক মুদ্রা হিসাব, অর্থাৎ ফরেন কারেন্সি যে অ্যাকাউন্টে থাকবে, যে অ্যাকাউন্টে বিদেশ থেকে প্রেরিত হলে সেই টাকাটা ডাইরেক্ট ঢোকে, সেটা বৈদেশিক মুদ্রা হিসাব। আমাদের এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করে, ইভেন যারা এখন ফ্রিল্যান্সিং এর কাজ করে, তারা এই ধরনের অ্যাকাউন্ট মেনটেন করে। তো মেয়াদি বৈদেশিক মুদ্রা হিসাব, যেখানে বিদেশ হতে প্রেরিত মুদ্রা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখা হয়। অর্থাৎ যেটা আমরা বৈদেশিক মুদ্রা হিসাব বলছি সেখানে কোনো মেয়াদ থাকবে না, এটাতে একটা মেয়াদ থাকবে। অনাবশ্যিক বৈদেশিক মুদ্রা হিসাব, যে হিসাবে বিদেশে অবস্থানরত ব্যক্তিবর্গ দেশে কোনো নির্দিষ্ট ব্যাংকে মেয়াদের জন্য বৈদেশিক মুদ্রা হিসাব রাখা যায় তাকে অনাবশ্যিক বৈদেশিক মুদ্রা বলে। অর্থাৎ আমাদের দেশের যারা প্রবাসী বাংলাদেশি তারা যে কাজ করে তাদের যে অর্থটা আমাদের এখানে পাওয়া যায় সেটা যে মেয়াদ পর্যন্ত আমরা যে অ্যাকাউন্টে রাখতে পারি, ওই ডলারই হোক বা ইউরো যেটাই হোক, সেটাকে আমরা বলবো অনাবশ্যিক বৈদেশিক মুদ্রা হিসাব। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাংক হিসাবের প্রকারভেদ। তো এখন আমরা আলোচনা করব একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা কি কি চিন্তা করব। প্রথমেই গ্রাহকের ধরন, আমি কি ধরনের কাস্টমার, আমার ইউজটা কি। তো যারা, যেমন আমি যদি বলি যারা নিয়মিত বিজনেস করে তাদের জন্য যেমন চলতি হিসাব, অর্থাৎ তাদের রেগুলার টাকা জমা রাখতে হয়, রেগুলার টাকা উঠাইতে হয়, তো তারা চলতি হিসাব খুলবে। আবার ধরেন যাদের চাকরিজীবী, যাদের অল্প সীমিত ইনকাম, তারা সাধারণত সঞ্চয় হিসাব খুলে এবং তা থেকে ছোট একটু মুনাফাও পায়। আবার যাদের অনেক টাকা, অলস টাকা পড়ে আছে, তারা স্থায়ী হিসাব খুলতে পারে, তাহলে বেশি মুনাফা পায়। তো এইভাবে আমরা কাস্টমারের নেচার অনুযায়ী অ্যাকাউন্ট হইতে পারে। লেনদেনের পরিমাণ, যেমন যাদের লেনদেনের সংখ্যা বেশি তা এবং কতবার লেনদেন হইতে হবে, তা বড় অ্যামাউন্ট কিনা, তো ওইটা চিন্তা করেও আমরা ব্যাংকে হিসাব খুলতে পারি। লেনদেনের প্রকৃতি, তো আমাদের লেনদেনগুলা কিরকম হবে, তো আমরা কি দৈনিক একেবারে কতবার উত্তোলন করব। যদি আমরা দৈনিক উত্তোলন করতে হয় তাহলে আমি চলতি হিসাব, আর যদি না আমার বেশি উত্তোলনের দরকার নেই তাহলে আমার সঞ্চয় হিসাব। আর যদি আমি চিন্তা করি না আমার মুনাফা বেশি দরকার, তো আমি কি ধরনের, আমার টেন্ডেন্সিটা কি, আমি কি চাই, সেটা অনুযায়ী লেনদেন প্রকৃতি অনুযায়ী। সুদের পরিমাণ, আমি যদি সুদ বেশি চাই তাহলে আমি স্থায়ী হিসাব, যদি আমি সুদ না চাই চলতি হিসাব, যদি অল্প চাই তাহলে সঞ্চয় হিসাব। তো তো আমার সুদ অনুযায়ী, সুদের দিক থেকে আমি চিন্তা করতে পারি যে আমার জন্য কোনটা ভালো।
প্রয়োজন, আমরা কিন্তু প্রয়োজনীয়তার তাগিদেই ব্যাংকে হিসাব খুলি। তো প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা যত প্রতিষ্ঠানের জন্য সাধারণত চলতি হিসাব খোলা হয়, আর কেউ যদি সঞ্চয়ের প্রয়োজনীয়তা বোধ করে তারা সঞ্চয় হিসাব খোলে, আর যারা অঢেল টাকা আছে তারা স্থায়ী হিসাব খোলে। ঋণ সুবিধা, আমরা যদি চাই যে আমি ব্যাংক থেকে ঋণ সুবিধা নিব, অর্থাৎ আমার জমা টাকার উপরে ব্যাংক ঋণ সুবিধা দিবে, তাহলে বা আমি জমাতিরিক্ত টাকা ঋণ হিসাবে নিতে পারবো, তো সেক্ষেত্রে আমরা চলতি হিসাব খুলতে যাবো। আর যদি না আমার ঋণ অত দরকার নেই, তাহলে আমি স্থায়ী অথবা সঞ্চয় হিসাব খুলবো। তো জমার উদ্দেশ্য অনুযায়ী হিসাব খোলা হয়। আমার সঞ্চয়ের উদ্দেশ্য হলে আমি সঞ্চয় হিসাব খুলবো, বেশি বেশি টাকা উত্তোলনের ইচ্ছা হইলে বা উদ্দেশ্য হইলে তাহলে আমি চলতি হিসাব খুলবো, আর যদি আমার অধিক মুনাফার ইচ্ছা হয় তাহলে আমি স্থায়ী হিসাব খুলবো। তো এই কয়টা জিনিস আমি বিবেচনা করব আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে। তার সাথে আমি এখন বর্তমানে আরো কিছু ব্যবহার জিনিস আমরা চিন্তা করি, যে ব্যাংকের দূরত্ব কতটা, লোকেশন কোথায়। তারপর আমরা চিন্তা করি ব্যাংক আমাকে ইলেকট্রনিক ব্যাংকিং আছে কিনা, অর্থাৎ আমি অনলাইনে ঘরে বসেই পারবো কিনা। তো এইগুলা সব জিনিস চিন্তা করেই আমরা একটা ব্যাংকে হিসাব খোলার চিন্তা করি। তো যেই ব্যাংকে আমি হিসাব আমাকে সুবিধাও বেশি দিচ্ছে এবং আমার সাথে যায়, প্রত্যেকটা ব্যাংকেই সব ধরনের অ্যাকাউন্ট আছে। তো এই জিনিসগুলো বিবেচনা করে আমাকে হিসাব চিন্তা করতে হবে যে আমি কোন ব্যাংকে হিসাব খুলবো এবং কোন ধরনের ব্যাংক হিসাব খুলবো। তো এই হলো আমাদের আজকের আলোচনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আগামী ক্লাস থেকে ফিন্যান্সের ফার্স্ট পেপারে আলোচনা শুরু হবে, ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, অর্থের সময় মূল্য। ফার্স্ট ইয়ারে যে ক্লাসগুলো নিচ্ছি রেকর্ডেড, সেই ক্লাসগুলোই আপনাদেরকেও দেওয়া হবে। তো আপনারা সেগুলো দেখবেন এবং সমস্যাগুলো ঠিক করে নেবেন। আমরা এই ডিসেম্বর মাসটা চেষ্টা করব ফার্স্ট পেপারের কন্টেন্টগুলো টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত সমস্যা কিছু সমাধান করার। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন ফার্স্ট ইয়ারে, কারণ অনেকেই হয়তো অনেক দিন ধরে ফার্স্ট ইয়ার টাচে নাই, ভুলে যাইতে পারেন, তো একটু ঝালাই করে নেবেন সবাই। আমরা ম্যাথগুলো দিয়ে শুরু করতে চাই, কারণ অর্থের সময় মূল্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেখান থেকে শুরু করে আমি ধাপে ধাপে পরের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সেটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আজকে থেকেই ম্যানেজমেন্টেরও নতুন চ্যাপ্টার আলোচনা শুরু হয়েছে ফার্স্ট ইয়ারের। তো ফার্স্ট ইয়ারে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বড় বা যেখান থেকে প্রশ্ন আসেই, দুইটা প্রশ্ন অনেক ক্ষেত্রেই আসে, তো সেটা থেকে আমি আলোচনা শুরু করছি, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা। তো আমরা সেটা নিয়ে শুরু করে আমরা ধাপে ধাপে পরের চ্যাপ্টারগুলো আলোচনা করব। এটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি এই এই সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারের মতো একটু যেগুলা ইম্পর্টেন্ট বা যেগুলো আপনাদের কনসেপচুয়াল সেগুলাই আগে আলোচনা করব। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকেন। আপনাদের সেকেন্ড স্পেশাল টেস্ট, তার সাথে আমাদের এই ক্লাসগুলো কষ্ট করে হলেও একটু ফলো করা। তো সবাই ভালো থাকবেন।